সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের গণিত ক্লাসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, তোমরা যারা গত সপ্তাহের এসডব্লিউ আমাকে দেখিয়েছো। তো শিক্ষার্থীরা, আমরা আজ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, অধ্যায় 4। অধ্যায় 4-এর গাণিতিক প্রতীক সম্পর্কে বলা হয়েছে। এই গাণিতিক প্রতীক সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। এই গাণিতিক প্রতীকের মধ্যে যেসব প্রতীক আমরা ব্যবহার করে থাকি সেইগুলো নিয়ে শুরুতে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এদেরকে আমরা এই চারটিকে মূলত গাণিতিক প্রক্রিয়া চিহ্ন বলে থাকি। এরপরে আমরা কিছু সম্পর্ক চিহ্ন জেনেছি আগের ক্লাসে। কি কি সেগুলো? এই যে বড় বড় চিহ্ন, ছোট চিহ্ন, সমান সমান চিহ্ন, বড় নয়, ছোট নয়, এই ধরনের চিহ্নগুলো আমরা, এই ধরনের চিহ্নের ভিতর থেকে কয়েকটি চিহ্ন আমরা গত ক্লাসে তোমার ক্লাস 4-এ শিখছি মনে হয়, না শিখলে আমি এখন বলে দিচ্ছি। এদেরকে আমরা সম্পর্ক চিহ্ন বলে থাকি। কি চিহ্ন বলে থাকি? সম্পর্ক চিহ্ন। এটা বড় চিহ্ন বলি আমরা, এটাকে ছোট চিহ্ন বলি, এটা সমান সমান চিহ্ন বলি বা সমান চিহ্ন বলি। এটা বলি আমরা বড় নয়, এটা ছোট নয়। এখান থেকে সমান নয়ও বলতে পারবা, এটাকে সমান নয় বলা হয়। এটাকে বলা হচ্ছে বড় বা তার সমান, এটাকে ছোট বা তার সমান। এইগুলোকে আমরা সাধারণত বলি সম্পর্ক চিহ্ন। কি বলি? সম্পর্ক চিহ্ন। তাহলে আমি এদের নাম দিলাম কি? সম্পর্ক চিহ্ন। এখন এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এদেরকে আমি বললাম প্রক্রিয়া চিহ্ন। আমরা প্রথম বন্ধনী শিখেছি, আমরা দ্বিতীয় বন্ধনী শিখেছি, আমরা তৃতীয় বন্ধনী শিখেছি। এদেরকে বলা হচ্ছে বন্ধনীর চিহ্ন। তো শিক্ষার্থীরা, এই চিহ্নগুলো সম্পর্কে আমরা অলরেডি শিখেছি। এখন আমরা এই চিহ্নের কিছু কিছু চিহ্নের ব্যবহার আমরা জানি। আমরা আজ নতুন করে আবার এই চিহ্নগুলোর ব্যবহারটা শিখব। তো শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 4-এ প্রথমে গাণিতিক প্রতীক নামক অধ্যায়ে গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এখানে। এবং এক দাগে আমার 3টা অঙ্ক দিয়েছে। দেখো, এখানে 3টা অঙ্ক দিয়েছে এবং হেডলাইন দিয়েছে যে খালি ঘরে ছোট চিহ্ন, সমান চিহ্ন এবং বড় চিহ্ন এর মধ্যে কোন চিহ্নটি বসবে তোমাকে সেইটা দেখাতে হবে। তাহলে আমরা এই অঙ্কগুলার আমরা আগে বাম সাইড, খালি ঘরের বাম পক্ষে যে অংশটুকু আছে সেই অংশটুকুর ক্যালকুলেশন আগে করব। একইভাবে ওই খালি ঘরের ডান পাশে যে অংশটুকু আছে সেই অংশটুকুর ক্যালকুলেশন করব। তারপরে দেখব যে বাম পাশের অংশের যে মানটা পেলাম এবং ডান পাশের অংশের যে মানটা পেলাম সেই দুটো মানের মধ্যে কোন সম্পর্ক দেখানো সম্ভব। যে সম্পর্ক দেখানো সম্ভব সেই সম্পর্কের চিহ্নই দিব আমরা ওই খালি ঘরে। তাহলে আমি একটা অঙ্কের মাধ্যমে সেটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। 5 যোগ 3 বিয়োগ 2, 5 যোগ 3 বিয়োগ 2। তারপরে বলা হয়েছে খালি ঘর, তারপরে বলা হয়েছে কত? 5 যোগ 5 বিয়োগ 2। এই খালি ঘরে কি বসাতে হবে সেটা আমার মতো প্রস্তুত। এখন লিখলাম, এখন আমি এই বাম সাইডের অংশটাকে এই পাশে লিখলাম, এই অংশটাকে আমি এখন ক্যালকুলেশন করতে চাচ্ছি। এখন এই অংশের মধ্যে প্লাস এবং মাইনাস আছে, এটা প্রক্রিয়া চিহ্ন আমি একটু আগে বলেছি। তাহলে এদের মধ্যে যোগের কাজটা আগে করতে হয়, যোগ এবং বিয়োগের মধ্যে। এই 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়। বিয়োগ 2 সমান কত থাকলো? 6। দাগ দিলাম আমি এখানে, এটাকে আবার লিখলাম। এই পাশে কত আছে? এই 5 5 যোগ করলে কত হয়? 10 বিয়োগ 2 সমান 8। তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি এই খালি ঘরের বাম সাইডের অংশকে ক্যালকুলেশন করে পেয়েছি কত? 6। ডান পাশের অংশের সমাধান করে পেয়েছি কত? 8। যেহেতু 6
এটাকে আমরা ছোট চিহ্ন বলি, ইংরেজিতে বলি লেস দ্যান, ছোট চিহ্ন বা লেস দ্যান। যেহেতু 6 লেস দ্যান 8, অর্থাৎ 6টা তোমার 8 অপেক্ষা ছোট, অতএব ওই খালি ঘরে চলে যাচ্ছে এবার 5 যোগ 3 2, এটা 5 যোগ 5 যোগ 2, এখানে কোন চিহ্ন বলবে তাহলে? এই চিহ্ন বলবে। এখন আমি দেখে দেখে এখানে এই চিহ্নটা বসাতে পারি। তো শিক্ষার্থীরা, এই হলো আমাদের পুরো অঙ্ক। এখন যদি তোমরা এই অঙ্কটাকে সংক্ষিপ্ত অঙ্কের মধ্যে পাও, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পেয়ে থাকো, তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা এত বড় আকারে না করে তোমাদের মস্তিষ্কের প্রয়োগ করে তোমরা মনে মনে হিসাব নিকাশ করে যদি অ্যান্সারটা বের করতে পারো, তাহলে তোমরা চিহ্নটাও নির্ধারণ করতে পারবে, দেন এই চিহ্নটা এখানে বসাই দিলে উত্তরটা হয়ে যাবে। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আর যদি কেউ এভাবে মনে মনে হিসাব করে উত্তরটা বের করতে ব্যর্থ হও বা ভয় পাও বা করতে সাহস না পাও, তাহলে অবশ্যই সে ডিটেলসে বের করবে। ওকে, যদি এটা সৃজনশীলে আসে অবশ্যই তোমাকে ডিটেলসে করতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসলে তুমি ডিটেলসে করতেও পারো, আবার তুমি একবারে উত্তরটা ওখানে বসাতে পারো রাপে করে এসে। তো সেক্ষেত্রে আমি এখানে এই 1 দাগের 3 দাগের অঙ্কটা করে দিচ্ছি, কারণ এটা একটু বড় আছে। 1-এর 3টা আমি করে দিচ্ছি আবার। 3-এ কি বলা হয়েছে? 3-এর বাম সাইডে অংশ আছে খালি ঘরে 13 + 5, 13 + 5, এটাকে প্রথম বন্ধনীর ভিতরে দেখতে পাচ্ছি, ভাগ দিয়েছে 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিল, বিয়োগ দিয়েছে 4, তারপর খালি ঘর 2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 9 বিয়োগ 6, ফার্স্ট ব্র্যাকেট শেষ, গুণ 4 বিয়োগ 12, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই হলো অঙ্কটা। আমরা তাহলে এই খালি ঘরের বাম সাইডের অংশটাকে আমরা আলাদা করে এই পাশে সমাধান করব, ডান পাশটাকে এই পাশে সমাধান করব। এখানে বা এখন যা ইচ্ছা দিতে পারো, সমস্যা নাই। 13 + 5 ভাগ 3 বিয়োগ 4 সমান। যেহেতু এখানে দুইটা বন্ধনী ব্যবহার দেখতে পাচ্ছি আমরা, এখানে যোগের ব্যবহার আছে, বিয়োগের ব্যবহার আছে এবং ভাগের ব্যবহার আছে। যেহেতু প্রথম বন্ধনী আছে এবং প্রথম বন্ধনী কাজই করতে হবে, 13 এবং 5 যোগ করলে কত হয়? 18 ভাগ 3। 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 6। 3 6 18, এবং 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। এই গেল আমার এই অংশটা, বাম সাইডের অংশ। আবার এখানে কি আছে? 2 যোগ 9 বিয়োগ 6 গুণ 4 বিয়োগ 12। এই হলো আমাদের ডান পাশের অংশটা খালি ঘরে। এই 2, এখানে প্রথম বন্ধনী আছে, তাই 9 থেকে 6 বাদ দিলে থাকে কত? 3 বিয়োগ গুণ 4, এই দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এইখানে, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে তোমার গুণ এবং বিয়োগ। এর সঙ্গে গুণের কাজটা আগে করতে হয়। 3 এ 4 12 বিয়োগ 12, 12 থেকে 12 বিয়োগ করে থাকে 0, 2 এর সাথে 0 যোগ করলে হয় কত? 0। যেহেতু 2 এবং 2 দুটো সমান, সুতরাং তুমি বলতে পারবে যে ওই খালি ঘরের মানটা দেখে দেখে বসাচ্ছি, ভাগ 3 বিয়োগ 4, এই খালি ঘর দিলাম, ডান অংশটা লিখলাম, এই সমান সমান চিহ্ন দিলাম। অর্থাৎ এই খালি ঘরে আমরা কি চিহ্ন বসাতে পারলাম? তাহলে এটা সমান চিহ্ন বসাতে পারলাম। তো অর্থাৎ এই খালি ঘরে বাম পাশের অংশের যে মান আসে, ডান পাশের অংশ সহিত একই মান আসে, এই কারণে আমরা এখানে সমান সমান চিহ্ন ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থীরা, এই গেল 3টা চিহ্নের ব্যবহার, 3টা সম্পর্ক চিহ্নের ব্যবহার আমরা শিখলাম, বড় চিহ্ন, ছোট চিহ্ন এবং সম চিহ্ন। এরপরে যাচ্ছে আমি 2 দাগে, 21 পৃষ্ঠা 2 দাগে। সেখানেও এই সমাধান প্রসেসটা একই রকম, কিন্তু সেখানে
চিহ্নগুলো তোমাকে প্রক্রিয়া চিহ্ন বসাতে বলেছে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই প্রক্রিয়া চিহ্নগুলো বসাতে বলেছে। তো এই প্রক্রিয়া চিহ্ন বসাতে গেলে নিঃসন্দেহে তোমাকে হিসাব নিকাশ করেই বসাতে হবে এবং এটা তোমার মস্তিষ্কটাকে একটু পরিশ্রম করাতে হবে। এবার আগের মতো কিন্তু এবার আমরা ডাইন পক্ষ বাম পক্ষ থেকে করতে পারবো না, কারণ এখানে একাধিক খালি ঘর তোমাকে দিয়েছে, 2টা 3টা 4টা 5টা খালি ঘর তোমাকে দিতে পারে। তাহলে আমরা 2টা অঙ্ক করি, 2 দাগে 2 করি আগে। কত আছে এখানে? 6 খালি ঘর, 6 খালি ঘর 12 ইকুয়াল টু কত হবে? 24। তো শিক্ষার্থীরা খেয়াল করতে হবে, এখানে কিন্তু একাধিক উত্তর আসতে পারে কিছু কিছু প্রশ্নে, সব প্রশ্ন আসবে না। এইখানে তোমাকে একটা চিহ্ন আনতে হবে ওই 4টা প্রক্রিয়া চিহ্নের ভিতর থেকে, যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা প্রক্রিয়া চিহ্নের মধ্য থেকে তোমাকে ওখানে একটা চিহ্ন আনতে হবে। একইভাবে তোমাকে এখানে তোমাকে একটা চিহ্ন আনতে হবে, এখানেও তাই তোমাকে চিহ্ন আনতে হবে এবং এমনভাবে চিহ্ন তোমাকে এখানে আনতে হবে যেন এই অংশের এই টোটাল সমান ফাংশনের বাম পাশের ক্যালকুলেশন করার পরে, সমাধান করার পরে যে মানটা তুমি পাবে, যে ফলটা তুমি পাবে, সেই ফলটা তোমার অবশ্যই কত হয়? 24 হয়। তাহলে আমরা একটু যাচাই করে দেখি। আমি আসলে এখানে যদি আমি মনে করো মাইনাস দিলাম, সাপোজ আমি দিচ্ছি না, আমি তোমাকে বোঝাচ্ছি, যদি মাইনাস দিয়ে থাকি তাহলে 6 থেকে যদি 6 বাদ দেওয়া হয় থাকে কত? 0। এখন 0 সাথে তুমি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই দাও না কেন, 24 কিন্তু আর হয় না, 24 কিন্তু হয় না। এবার তুমি যদি এখানে যোগ না দিয়ে, বিয়োগ চিহ্ন না দিয়ে যোগ চিহ্ন দাও, তাহলে কত আসে? 6 যোগ 6 কত হয়? 12। এই 12 সাথে আবার যদি আমি এই 12 যোগ চিহ্ন দিই তাহলে কিন্তু আমার হয়ে যায় কত? 24। 12 যোগ 12 মানে 24। আমরা কিন্তু এইটা অনায়াসে করতে পারি। আবার দেখো, আমি এই অঙ্কটাকে আমরা যদি অথবা দিয়ে করি, 6 যোগ বিয়োগ গুণ ভাগ সব দেখাতে বলেছে। তো তারপর দেখো, আমি এখানে যোগ দিয়েছি, এখানে যোগ দিয়েছি, 6 যোগ 6 মানে 12, 12 যোগ 12 মানে 24 ইকুয়াল টু হয়েছে আমার 24 সমান হয়েছে। এবার আমি যদি এখানে গুণ চিহ্ন দিই, আমি কি দিলাম? গুণ চিহ্ন দিলাম, মানে 6 গুণ 6 করলে কত হয়? 36 হয়। এই 6 গুণ 6 করলে কত হয়? 36 হয়। এইখানে দিলাম বিয়োগ, এখানে দিলাম বিয়োগ, বিয়োগ যদি আমি এখানে 12 বসাই তাহলে কিন্তু কত হয়? 24 হয়, যেটা আমার এখানে আছে। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটাই আমি দুইভাবে দেখাতে পারি। হ্যাঁ, এখানে যোগ চিহ্ন দিয়ে, এখানে যোগ চিহ্ন দিয়ে আমি 24 দেখাতে পারি, এখানে গুণ এবং এখানে বিয়োগ দিয়ে আমি 24 দেখাতে পারি। 6 7 36 থেকে 12 বাদ দিলাম, পেলাম কত? 24। এই হলো আমাদের 2 দাগের সমাধান। আমি এবার 2 এর 3 দাগের সমাধান আছে একইভাবে। তোমাকে একাধিক প্রক্রিয়ায় দেখানোর দরকার নাই, তুমি একটা দেখালেই হবে। আমি তোমাকে দুটোই দেখাই দিলাম। 9 খালি ঘর, 9 খালি ঘর, 9 খালি ঘর, 9 কয়টা খালি ঘর দিয়েছে? 1 2 3টা। সমান কত দেখাতে বলেছে? 80 দেখাতে বলেছে। এখানে 4টা 9 দেখতে পাচ্ছি আমি, এবং এখানে দেখাতে বলছে কত? তোমার 80। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি যোগ 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 দিয়ে থাকি তাহলে 1 2 3 4 36 হওয়ার কথা, কিন্তু এখানে বলছে 80। আমি যদি এখানে গুণ দিই তাহলে কত আসলো আমার? এখানে 9 গুণ কত? 81। কত আসলো? 81। এইটার মধ্যে আমি যদি ভাগ দিই, এইটা ভাগ করলে কত আসে? 1। 80 থেকে 1 যদি আমি বিয়োগ করি, এখানে বিয়োগ চিহ্ন দিই, তাহলে কিন্তু আমার কত আসে? 80। 81 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 80। তাহলে আমরা কি করতে পারলাম? আমি 9 গুণ 9 দিয়েছি, 9 9 81 হয়েছে, তারপরে বিয়োগ চিহ্ন দিয়েছি আমি, তারপরে আমি 9 ভাগ 9 দিয়েছি, আমার আসলো কত? 1। 9 ভাগ 9 মানে 1। একই সংখ্যাকে ওই একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হয়? 1। 81 থেকে 1 বিয়োগ করলাম, পেলাম কত? 80। এই গেল আমাদের এই 3 দাগের সমাধান। আমরা এখন যাচাই করতে পারি বা চেষ্টা করতে পারি যে অন্য কোনোভাবে কিছু করা যায় কিনা। আমি একটু চেষ্টা করে দেখি আসলে অন্য কোনোভাবে কিছু করা যায় কিনা।
এখানে গুণ চিহ্ন দিয়েছিলাম। আপাতত দেখতে পাচ্ছি না, এখানে ভাগ দিলে হচ্ছে না। যোগ দিলেও হচ্ছে না, বিয়োগ দিলেও হচ্ছে না, আপাতত দেখা যাচ্ছে না। সো এটাই থাকলো। এরপরে 21 পৃষ্ঠার সর্বশেষ যে এক দাগের কথা বলা হয়েছে, সেখানে তোমার খালি ঘরে ছোট চিহ্ন, সমান চিহ্ন এবং বড় চিহ্নের মধ্যে কোনটি বসবে তোমাকে বসাতে বলেছে। এটা আমি অলরেডি করেছি। অর্থাৎ 21 পৃষ্ঠার সর্বপ্রথম যে এক দাগ আছে, সেই এক দাগের মতো সর্বশেষ এক দাগটা একইভাবে তোমাকে বাসায় করতে হবে। তো এটা তোমার নিজ দায়িত্বে করে দেবে। এই সর্বশেষ যে 3 দাগটা আমি এখানে সমাধান করলাম, এইটা যদি অন্য উপায় যদি কেউ করতে পারো, অবশ্যই তোমরা আমাকে সেটা দেখাবে। এরপরে যাচ্ছেন 22 পৃষ্ঠা। 22 পৃষ্ঠা বলা হচ্ছে খোলা বাক্য। তো শিক্ষার্থীরা, এই খোলা বাক্য কি, গাণিতিক বাক্য কি, এটা আমরা হয়তো আগে শিখেছি, আমি আবার নতুন করে শেখানোর চেষ্টা করছি এখন। খোলা বাক্য হচ্ছে কোনো একটি বাক্য সত্য নাকি মিথ্যা সেটা নির্ণয় করা যদি না যায়, তখন সেই বাক্যটাকে বলা হয় খোলা বাক্য। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে। মনে করলাম 5 ক একটি জোড় বা বিজোড় সংখ্যা। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে যে 5 ক লিখলাম, এখানে ক কিন্তু তোমার অজানা রাশি। ক কিন্তু তোমার অজানা রাশি। এই ক এর মান যদি তুমি 1 দাও, তাহলে 5 গুণ 1 হয়ে যায় কত? যদি আমরা ক এখানে 1 হয়, সেক্ষেত্রে 5 গুণ 1 সমান আমি 5 পাচ্ছি। এবার ক এর মান যদি তুমি 2 দাও, তাহলে 5 গুণ 2, এখানে আমি ডিটেইলস তোমাকে করে দিচ্ছি দরকার হলে। 5 ক সমান সমান 5 গুণ 1 সমান সমান 5, 5 ক সমান সমান 5 গুণ 2 সমান সমান 10। তো খেয়াল করে দেখো, এই 5 ক এর মান কিন্তু এখানে পেলাম কত? 5, কারণ আমি ক এর মান কত বসিয়েছি সেখানে 1। এখানে 5 ক এর মান কত পেয়েছি আমি? 10, কারণ সেখানে আমি ক এর মান কত বসিয়েছি? 2। তার মানে 5 ক এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে। কেন? কারণ কটা এখানে তোমার একটা অজানা রাশি, অজানা অক্ষর প্রতীক বলা হয় এদেরকে। এই ক এর মানের উপর নির্ভর করছে 5 ক এর মান জোড় নাকি বিজোড়। তাহলে কিন্তু তুমি এখানে নির্দিষ্ট করে বলতে পারছো না যে 5 কটা জোড় হচ্ছে নাকি মিথ্যা বিজোড় হচ্ছে। তাহলে আমি যদি এখানে এটা বলে দিতাম যে এটা জোড় সংখ্যা, এটা জোড়, তাহলে এটাকে সত্য হতো? সত্য কিন্তু হতো না, কারণ এটা সত্য হতো না, মিথ্যা হতো না, কারণ তো নির্দিষ্ট বলতে পারছি না এখানে 5 ক জোড় হয়েছে নাকি বিজোড় হয়েছে। তাহলে এই ধরনের সমস্যা যখন দেখবো যে কোনো একটা রাশি বা কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড় বা অন্য কোনো সম্পর্ক সেখানে আছে, এটা আমি বলতে পারবো না, অর্থাৎ নির্ণয় করতে ব্যর্থ হচ্ছি, তখন সেটাকে বলা হয় খোলা বাক্য। এটা কিন্তু জোড় বা বিজোড় সত্য বা মিথ্যা বলা যাচ্ছে না, কারণ এটা জোড়ও হতে পারে, বিজোড় হতে পারে। সেটা সম্পূর্ণভাবে নির্ভরশীল ক এর মানের উপর। যদি ক এর মানটা এখানে উল্লেখ করে দেয়নি, সেহেতু তুমি এটা বলতে পারবে না যে এটা জোড় না বিজোড়। তাহলে এরকমভাবে কোনো একটা রাশি যদি আমি সত্য বা মিথ্যা যাচাই করতে না পারি, তখন তাকে বলা হয় খোলা বাক্য। যেমন আমি 5 লিখলাম, এখানে 5টা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এটা তুমি কিন্তু অনায়াসে বলতে পারো। 5 একটা বিজোড় সংখ্যা, এটি একটি বিজোড় সংখ্যা, আমি লিখে দিলাম এটি বিজোড় সংখ্যা। এখন তুমি কি এটা বলতে পারবে না এটা সত্য নাকি মিথ্যা? 5 কি আসলে বিজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা? হ্যাঁ, এটা সত্য। তো তুমি এটা লিখে দিতে পারলে বাক্যটি সত্য, এটি সত্য লিখে দাও, এটি সত্য। আমি লিখলাম 6 একটা বিজোড় সংখ্যা, বিজোড়, এটি বিজোড়। এটা কি সত্য নাকি মিথ্যা? তুমি বললে যে এটি মিথ্যা, তাহলে এই দুটো সংখ্যা কিন্তু তুমি নির্ণয় করে দিতে পারলে যে একটা জোড় বা বিজোড়, এটা বিজোড় সংখ্যা কিনা, সত্য বা মিথ্যা তুমি উল্লেখ করতে পেরেছো। এই কারণে এদেরকে বলা হচ্ছে গাণিতিক বাক্য, কারণ তুমি এখানে সত্য বা মিথ্যা উল্লেখ করতে পেরেছো।
সত্য হতে পারে, মিথ্যা যে কোনো একটা হতে পারে। সত্যই যে হতে পারে এমন তো কিন্তু কোনো কথা নাই। সত্য বা মিথ্যা এই শব্দগুলো যে কোনো একটা শব্দ তুমি যদি ব্যবহার করতে পারো তবে সেটা অবশ্যই কী বাক্য হবে? গাণিতিক বাক্য হবে। কিন্তু তুমি ব্যবহার করতে না পারলে এটা খোলা বাক্য হয়ে যাবে। ওকে, এই হলো বেসিক কথাবার্তা। এখন আমরা একটু অঙ্কের মাধ্যমে এটা প্রয়োগ করার চেষ্টা করব। আমি 22 পৃষ্ঠার শুরুতে যে এক দাগ আছে সেই এক দাগের কথা বলছি এখানে। 22 পৃষ্ঠার শুরুতে যে এক দাগ বলেছে সেই এক দাগ। নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। প্রথম অঙ্কটা কি বলা হয়েছে দেখি। 5-এর সাথে ক যোগ করলে যোগফল হয় 12। এটা তোমাকে আগে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তারপরে তোমাকে এটা বলতে হবে যে এটা একটা গাণিতিক বাক্য, আসলে গাণিতিক বাক্য গাণিতিক উক্তি কিনা নাকি এটা খোলা বাক্য, এটা তোমাকে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা, গাণিতিক বাক্যকে বন্ধ বাক্যও কিন্তু বলা হয়, এটা বইতে লেখা আছে। গাণিতিক বাক্যকে আমরা গাণিতিক উক্তিও বলতে পারবো। ওকে, তো শিক্ষার্থীরা আমরা তাহলে প্রথমটা করি। 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। আমি একবারে শর্ত মতো লিখতে পারি বা গাণিতিক বাক্য লিখতে পারি। গাণিতিক বাক্য 5-এর সাথে তোমাকে ক যোগ করতে বলেছে, যোগফলটা কত বলেছে? 12। খেয়াল করে দেখো, এই গাণিতিক বাক্য লিখলাম 5 প্লাস ক যোগ 12। এখন শিক্ষার্থীরা এখানে ক এর মানের উপর নির্ভর করছে যে তার সাথে 5 যোগ করলে আসলে 12 হয় কিনা। তাহলে এখানে ক কিন্তু তুমি জানো না, জানো কি? জানো না। তাহলে কিন্তু তুমি বলতে পারবা যে 5-এর সাথে ক যোগ করলে এটা 12ই হবে, এটা কিন্তু তুমি বলতে পারছো না। তাহলে এখানে কিন্তু তুমি সত্য বা মিথ্যা কোনো কিছু তুমি বলতে পারবে না। তাহলে যখন তুমি সত্য মিথ্যা তুমি নির্ণয় করতে পারছো না তখন কি হয়ে যাচ্ছে? এটি খোলা বাক্য। অর্থাৎ এই গাণিতিক বাক্যটি কি বাক্য হয়েছে? খোলা বাক্য। গাণিতিক উক্তিতে আমরা নিতে পারলাম না। একইভাবে যদি 2 দাগের সমাধান করি, এটাকে এই শব্দটা প্রয়োগ না করে তোমরা প্রশ্ন মতে লিখতে পারো বা শর্ত মতে লিখতে পারো। 2 নাম্বার কি বলা হয়েছে? 3-কে 4 দিয়ে গুণ করলে গুণফল হয় 12। 3-কে 4 দিয়ে গুণ করলে পাই 3 গুণ 4 সমান সমান 12। এবং প্রশ্নের গুণফল দিয়েছে কত? 12। এবং প্রশ্নানুযায়ী গুণফল কত? 12। সুতরাং তুমি যেহেতু এখানে গুণফলটা পেয়েছো কত? 12। এটা কিন্তু তোমার সত্য হয়েছে। এটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? সুতরাং এটি সত্য। অতএব বাক্যটি গাণিতিক উক্তি বলতে পারো বা গাণিতিক বাক্য তুমি বলতে পারো। গাণিতিক বাক্যটি একটি গাণিতিক উক্তি, একটি শব্দটা উল্লেখ করি আমরা, গাণিতিক উক্তি বা গাণিতিক বাক্য। এইভাবে তুমি যদি সত্য বা মিথ্যা যাচাই করতে পারো তাহলে অবশ্যই তুমি বলতে পারবে যে এটা গাণিতিক বাক্য নাকি গাণিতিক উক্তি। একইভাবে 3 দাগের অঙ্কটা, 26-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 5। 26-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 5। এটা আমাকে এখন দেখাতে হবে। 3 দাগ, 26-কে 4 দিয়ে ভাগ করি। 26 দিলাম 4, 4 24। প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন দেওয়া আছে কি? প্রশ্ন দেওয়া আছে ভাগফল কত? প্রশ্ন অনুযায়ী ভাগফল 5। কাজেই এটি মিথ্যা। অতএব
বাক্যটি একটি গাণিতিক উক্তি বা গাণিতিক বাক্য। যেহেতু তুমি এখানে সত্য মিথ্যা যাচাই করতে পেরেছো, এই কারণে বলা হচ্ছে এটা একটা গাণিতিক বাক্য বা গাণিতিক উক্তি। তো শিক্ষার্থীরা, এই হলো আমাদের গাণিতিক বাক্য বা গাণিতিক উক্তি শেখার একটা উপায়। আমরা আজ এ পর্যন্তই আমাদের ক্লাসটা কন্টিনিউ করলাম। আমি এরপরে তোমাদের HW দিয়ে দিচ্ছি 21 পৃষ্ঠা সবগুলো করবে বাসায়। 22 পৃষ্ঠা শুরুতে যে এক দাগটা করেছি সেই এক দাগটা করবে। এরপরে তোমরা চলে যাবে 25 পৃষ্ঠায়। 25 পৃষ্ঠার এক দাগ করবে। অবশ্যই তোমরা আগামী ক্লাসের পূর্বেই এই HWগুলো আমাকে দেখাবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।